আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রেইন ফরেস্ট মিডিয়া হাউস প্রোডাকশন নিবেদিত বিয়ন্ড দ্য ডেল্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিলিনা। দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আজকে এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য দুজন ব্যক্তিত্ব। আমরা অনুষ্ঠানে আলোচনা যাবার পূর্বে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমার বাম পাশে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুল নূর তুষার, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। দর্শক, আমরা এবার আলোচনায় চলে যাব, কিন্তু তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। দেশ এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা এই মুহূর্তে রেইন ফরেস্ট মিডিয়া হাউস নিবেদিত আজকের এই টক শো বিয়ন্ড দ্য ডেল্টা দেখছেন, তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এবং আজকে যে ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি। আমরা সব কিছু জানার চেষ্টা করব। আমাদের সম্মানিত অতিথি যারা আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তাদের কথার মাধ্যমে আমরা আসলে জানতে পারবো যে বাংলাদেশে এই মুহূর্তে আসলে কী ধরনের পরিস্থিতি বিরাজমান। আমি প্রথমেই চলে যাব গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চিকিৎসক আব্দুল নূর তুষার আপনার কাছে। এই যে আমাদের আজকে যে বিষয় আমরা নির্ধারণ করেছে আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আপনার কাছে কি মনে হয়, ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, নির্বাচন কি আসলেই আসন্ন হতে যাচ্ছে কি জাতীয় নির্বাচন? যদি আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের কথায়, তাহলে বলতে হবে যে নির্বাচন আসন্ন এবং নির্বাচন 2026-এর ফেব্রুয়ারি মাসে কোনো এক সময় অনুষ্ঠিত হবে। কিন্তু যদি আমরা ঘটনা পরম্পরার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন চায় না এমন একটি পক্ষ যথেষ্ট সোচ্চার হয়ে উঠেছে এবং তারা বলার চেষ্টা করছে যে তারা নির্বাচন করবে না তাদের শর্ত অনুযায়ী যদি নির্বাচন না হয়। যে কোনো পক্ষ নির্বাচনের আগে শর্ত চাপিয়ে দেওয়া মানেই হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ডকে নষ্ট করা। কেননা লেভেল প্লেয়িং ফিল্ড যে হয়েছে সেটা নির্ধারণ করবেন যারা নির্বাচন আয়োজন করবেন তারা, এবং যারা নির্বাচনে অংশ নেবেন তারা যদি মনে করেন লেভেল প্লেয়িং ফিল্ড হয় নাই, তাহলে তারা আপত্তি তখন জানাতে পারেন। কিন্তু নির্বাচন নিয়ে কথা ওঠার সঙ্গে সঙ্গেই একটি পক্ষ বলেছেন যে নির্বাচন হতে দেওয়া হবে না, তারপর তারা বলেছেন তাদের কথা না শুনলে নির্বাচন হবে না, তো হবেই না, তারা নির্বাচন হতে দেবেন না। আর আরেকটি পক্ষ বলেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না এবং যদি সেটা না হয় তাহলে তারাও নির্বাচন নিয়ে চিন্তা করবেন এবং প্রয়োজনে রক্ত দেবেন, প্রাণ দেবেন, এরকম কথাবার্তা বলেছেন। তো এই যে দুটি পক্ষ এবং তার সঙ্গে আরও কিছু পক্ষ নির্বাচন করতে চাইছেন না, এর কারণ হচ্ছে নির্বাচন ছাড়াই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আছেন সেই ক্ষমতার বিভিন্ন ধরনের সুবিধা তারা ভোগ করছেন। যেমন একটি দল তাদের বিভিন্ন জায়গাতে তাদের যারা প্রফেশনালস আছেন তাদেরকে পদায়িত করতে পেরেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তা সহ সরকারের দায়িত্বশীল পদে নিজেদের সমর্থকদেরকে তারা নিযুক্ত করতে পেরেছেন, চাকরি বাকরি নিশ্চিত করতে পারছেন। এবং আরেকটি দল তদবির বাণিজ্য, ইত্যাকা নানান ধরনের বাণিজ্য এবং চাঁদাবাজি সহ বিভিন্ন কিছুতে জড়িয়ে গিয়ে তারা যে সরাসরি ক্ষমতার স্বাদ এবং ক্ষমতার যে সুবিধা সেটা পাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। ফলে নির্বাচন হলে তারা জানেন যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা তাদের জন্য খুবই কঠিন, এবং সেই কারণেই তারা নির্বাচনকে যতটুকু সম্ভব দেরি করিয়ে দিয়ে একটা শঙ্কা এবং একটা সংশয় তারা তৈরি করেছেন, যার মধ্যে দিয়ে মানুষ চিন্তিত হয়ে উঠেছে যে নির্বাচন হবে কিংবা হবে না। আমি মনে করি যেখানে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যক্তি সহ অন্যরা বলেছেন যে নির্বাচন হবে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে যাচ্ছে, তখন এই ধরনের রাজনৈতিক দলগুলি সেখানে বাধা সৃষ্টি করলে অথবা সেই নির্বাচনকে বিতর্কিত করে তোলার চেষ্টা করলে এটি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইনে নির্বাচন হবে না বা হতে দেওয়া হবে না এই ধরনের কথা বলা কিন্তু আইনগতভাবে অপরাধ। এবং কেউ যদি নির্বাচনে বাধা সৃষ্টি করে অথবা নির্বাচনে এমন পরিস্থিতি তৈরি করে যাতে ভোটাররা ভোট দিতে পারে না অথবা দিতে বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু এর জন্য শাস্তিমূলক ব্যবস্থার বিধান আছে। আমার যেটা মনে হয় যে সরকারের আরও দৃঢ়তার সাথে নির্বাচন আয়োজন করার চেষ্টা করা উচিত, এবং যারা এই ধরনের বক্তব্য দেবেন তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে এসে অথবা তাদেরকে প্রশ্ন করে জবাবদিহিতায় বাধ্য করা উচিত যে তারা কোন ক্ষমতা বলে অথবা কোন স্পর্ধায় তারা বলছেন যে নির্বাচন হতে দেওয়া হবে না। এই পর্যায়ে আমি তাহলে আনিস আলমগীর কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন যে আসলে কি নির্বাচনে এত শর্ত জুড়ে দিলে এবং যেভাবে হুঙ্কার দিয়ে বলা হচ্ছে এনসিপি থেকে যে নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের মতানৈক্য আসলে কিভাবে হবে? তুষার ভাই অনেক বলে ফেলেছেন, যথেষ্ট বলেছেন। এখানে আমার বাড়তি যোগ করার আমি খুব দেখছি না।
আমি মনে করি যে নির্বাচন হবে কি হবে না সেটা নির্বাচন কমিশনের হাতে। যখন ডক্টর ইউনূস অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন, উনি চিঠি দিয়েছেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে, এরকম একটা পরিস্থিতিতে একটা মানে নিবন্ধিত নয় এমন একটা রাজনৈতিক দলের নেতারা যদি কথাবার্তা বলেন, সেটা কি খুব, আমি মনে করি যে মানে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যে ইলেকশনের আগে নিজেদের প্রয়োজনে অনেক কিছু, অনেক রাজনৈতিক দল নেগোসিয়েশনের স্বার্থে, তাদের গোলের স্বার্থে এই সমস্ত আওয়াজ দেবে। তো সেটাকে সব সময় গুরুত্ব দিয়ে রাষ্ট্র যে বসে থাকবে, রাষ্ট্র যে না 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 ইলেকশন তো হবে না, ওরা যাবে না তাই ইলেকশন দেবে না, সেটা রাষ্ট্র নিশ্চয়ই করবে না। রাষ্ট্র তার দায়িত্ব যথাযথভাবে যাবে। আর আমি বর্তমান নির্বাচন কমিশনের উপর, সরকারের উপর আমার যতটা না আস্থা নাই, আমার ইলেকশন কমিশনের উপর কিছুটা হলো আস্থা আছে। এই পর্যন্ত তারা যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে বা যেভাবে ইলেকশনের দিকে তারা যাচ্ছে, তাদের কথাবার্তা যেটুকু দেখছি, তাতে আমার মনে হয় যে তারা নিজেরাও প্রস্তুত ইলেকশন করার জন্য। আমি মনে করি যে 6 মাস না, আর এর থেকে আরও কম হলেও পারবে। কারণ এর আগে কি বাংলাদেশে নির্বাচন হয় নাই? তিন মাসের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোকে নির্বাচন করে নাই? তো সেই জায়গায় একটা সব কিছু তো সাজানোই আছে। এখন এমন কোনো জটিল কাজ রয়ে যায় নাই যে তারা করতে পারবে না। একটা হচ্ছে যে ভোটার তালিকা ঠিক করা, সেটাও আমার মনে হয় 20 তারিখ বা কয় তারিখের মধ্যে জানি ঠিক হয়ে যাচ্ছে। কারণ এক্সটেন্ডেড ডেট দিয়ে দিয়েছে, যাদের যদি কোনো সুবিধা অসুবিধা বা যারা নিবন্ধিত হয় নাই তাদের এটা করার জন্য। এর বাইরেও ইলেকশনের ইভেন পরেও কিন্তু যে কেউ ভোটার হতে পারে, এরকম একটা স্পেশাল সুযোগ থেকে যায়। তো এটা নিয়ে তো দুশ্চিন্তা করার কিছু নয়। আর কিছু কিছু জায়গা নিয়ে যে গোলযোগ আছে, সেটাও কোনো কঠিন কিছু না। সেটা যদি সমাধান না হয় আগেরটাতেই হবে। এমন কোনো জটিল কিছু নাই যে ইলেকশন হতে পারবে না। এখন ইলেকশন হতে দেব না এই জাতীয়গুলো তো একটু টোটাল অগণতান্ত্রিক একটা আওয়াজ। নিশ্চয়ই জনগণ সেটা খুব সহজভাবে নেবে না, কারণ এই জনগণ দীর্ঘদিন অপেক্ষা করছে। আজকে 3টা ইলেকশন গিয়েছে যেখানে কোনো মানে ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, ভোটাধিকার পায়নি। ইভেন 18 সালে নির্বাচন তো বলবো যে একটা প্রতারণামূলক একটা ইলেকশন হয়েছিল, যেটা রাতেই ভোট হয়ে গেছে, ইভেন ভোটাররা কেন্দ্রেও যেতে পারে নাই। আর 2টা ইলেকশনে ভোটাররা কেন্দ্রে যেতে চেয়েছে কিংবা পারে নাই বিরোধী দলের বাধার জন্য, আবার গেছে পিটাও খেয়েছে। সো বা একতরফা ইলেকশন হয়েছে, অনেক গোলযোগ ছিল। আমি বলবো যে 18তে কোনো গোলযোগই হয় নাই, এমনি এমনি একটা ইলেকশন হয়ে গেছে, জানিও না, ভোটারও নাই। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছি কি কারণে? এটাই তো, যে আমাদের ভোটাধিকার নাই। তো আমাদের যখন ভোটাধিকার নাই, আমরা যখন সে আন্দোলন করে একটা পর্যায়ে এসেছি, একটা সরকার পরিবর্তন করেছি, তখন যদি আমরা বলি যে ভোট দিতে দেব না, ভোট হতে হবে না, তখন এই জনগণ তো সেটাকে মেনে নেবে না। এবং যারা এগুলো বলবে তারা নিজেরাই তো রাজনৈতিকভাবে নিন্দিত হবে। কারণ তারাই তো বলেছে ভোটাধিকার নাই বলে আমরা এই সরকার পরিবর্তন করতে চাই। তাহলে ভোট দিতে দেবেন না কেন? কারণ আপনাদের চাঁদাবাজির টেনিউর দীর্ঘায়িত করার জন্য? এইটুকু মানুষ কিন্তু প্রশ্ন তুলবে তখন। আমার কাছে মনে হয় যে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যেই আমরা ইতিবাচক পরিবর্তন যেটা আমরা ভেবেছিলাম গণ অভ্যুত্থানের সময়, সেই পরিবর্তনের থেকে কিন্তু আমরা অনেকটা দূরে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি চাঁদাবাজি, দেখতে পাচ্ছি মানুষকে খুন করা, দেখতে পাচ্ছি ছিনতাই হচ্ছে, সব সন্ত্রাসী জেল হাজত থেকে বের হয়ে গেছে। তো এই অবস্থায় আসলে একটা নির্বাচন করাকে কতটুকু চ্যালেঞ্জিং মনে করেন, এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। কিন্তু তার আগে আমি আব্দুল নতুন স্যার আপনার কাছে জানতে চাই যে এই যে নির্বাচনী সিস্টেমের উপর যে জনগণের আস্থা যে জনগণ হারিয়ে ফেলেছে, এটা বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি বলেছেন যে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে এবং তাদেরকে আবার ভোট কেন্দ্রে ফিরিয়ে আনা অনেক চ্যালেঞ্জিং হবে, অনেক কঠিন হবে। তো এটা কিভাবে সম্ভব হতে পারে আপনি মনে করেন? মানুষ ভোট দিতে যায় যদি তার পছন্দের প্রার্থী সেখানে থাকে। আপনি নিশ্চয়ই যাকে পছন্দ করেন না তার যেটা হারা আপনার কিছু আসে যায় না। তাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি আয়োজন করা যায়, যেখানে যারা নির্বাচনে প্রকৃতই প্রার্থী হবার উপযুক্ত তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তাহলে মানুষ আসবে। নির্বাচন অনেকটা সিনেমার মতো, নাটকের মতো। যে অভিনেতা অভিনেত্রীর অভিনয় আপনি পছন্দ করেন, তার ছবি আসলে আপনি সেখানে যান। আপনি ধরেই নেন যে এই অভিনেতা অভিনেত্রী থাকলে ছবি খারাপ হবে না। নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু যারা রাজনীতিবিদ তারা সেই ধরনের জনপ্রিয়তা উপভোগ করেন।
যখন ভোটার জানে যে তার প্রিয় মানুষটা নির্বাচনে দাঁড়িয়েছে এবং তার জয় পরাজয় তার নিজের ভালো লাগা না লাগার সাথে সম্পৃক্ত, তার ভালো থাকা না থাকার সাথে সম্পৃক্ত, তখন কিন্তু মানুষ ভোট দিতে যায়। নইলে কি কারণে গুন্ডা পান্ডা বদমাস লুটপাটকারী এদেরকে ভোট দেওয়ার জন্য মানুষ গিয়ে পিআর পদ্ধতি নির্বাচনের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে? পিআর পদ্ধতি নির্বাচন আসলে এটা একটা রাজনৈতিক মীমাংসার মতো। পিআর পদ্ধতি কেন আনতে হচ্ছে? কারণ একদল লোক বলছেন যে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার চাইতে সরকারকে অংশগ্রহণমূলক করানো বেশি দরকার। কেননা পিআর পদ্ধতিতে কি হবে? পিআর পদ্ধতিতে যারা অল্প ভোট পেয়েছেন, সারা বাংলাদেশে হয়তো 1% 2% ভোট পেয়েছেন, যাদের প্রার্থীরা ভোটার তালিকাতে জয়ের যে ক্ষমতা সক্ষমতা সেটা রাখেন না ভোটারদের বিবেচনায়, কিন্তু সব জায়গাতেই দাঁড়িয়েছেন, ধরেন প্রতিটি জেলাতেই তারা 2 লাখ 3 লাখ 5 লাখ ভোট পেয়েছেন, সেইভাবে তারা 7টা জেলায় অনেকগুলি ভোট পেয়ে গেলেন। তো সেইভাবে তারা তখন একটা রিপ্রেজেন্টেশনের জন্য একটা পার্সেন্টেজের ভিত্তিতে তারা হাজির হলেন। এখন ধরেন যে দলটি 2% বা 3% ভোট পেয়েছে, যারা কখনোই তাদের সেরকম জনপ্রিয় প্রার্থী নাই যে কোথাও একা জিততে পারে, কিন্তু ওই ভোটের পার্সেন্টেজের কারণে তারা সরাসরি ভোটে নির্বাচিত নিম্ন কক্ষের লোকদের উপরে খবরদারি করবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন ছাত্র 80 নম্বর পেয়ে পাশ করেছে, আর তার উপর খবরদারি করছে একজন যে গ্রেস পেয়ে কোনো মতে পাশ করেছে অথবা গ্রেসও পায় নাই, শুধু পরীক্ষা অংশ নিয়েছিল, সেই জন্য তাকে একটা সিট দেওয়া হয়েছে। তো এই যে যাদের দল এবং যারা নিজেরা কোথাও ভোটে জিততে পারে না, কিন্তু পিআর পদ্ধতিতে উপরে বসে যারা প্রকৃত অর্থে 80 ভাগ নম্বর পেয়ে 80 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়ে নিচে এসেছে এক একটা এলাকাতে, তাদের উপরে খবরদারি করবে। আমার কাছে মনে হয় না এটা একটা ভালো সলিউশন। এটা হচ্ছে জীবনেও যারা সরকারি সুবিধা পেত না ভোটের মাধ্যমে, তারা এই পিআর পদ্ধতির মাধ্যমে সরকারি সুবিধা সাধারণ জনগণ বলতে আমরা যেটা বুঝি গ্রাম অঞ্চলে, এটা সাধারণ জনগণের ভালো মন্দ কিছু আসে যায় না। এখানে যেটা হবে, কিছু এনজিও সদস্য, কিছু ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সদস্য, যাদেরকে ক্ষমতাবানরা পছন্দ করেন, এরা ওইখানে গিয়ে বসে পড়বে এবং তারা কিছু সরকারি সুবিধা দিয়ে এনজয় করবে। তাহলে ঘুরে ফিরে কি আমরা সেই সিস্টেমের মধ্যেই পড়ে আছি? এখানে সিস্টেম প্রবলেম না, এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটা হচ্ছে আপনার সদিচ্ছা। আপনার ক্লাসে আপনি যখন পড়াশোনা করেছেন কেউ নকল করে নাই, আপনি করেছেন? একদমই না। তাহলে পরীক্ষার পদ্ধতি বদলায় দিতে হবে যদি নকল বন্ধ করতে হয়। হ্যাঁ, নকল যে করে তাকে ধরতে হবে। তা আপনি নকলবাজকে শাস্তি দেন না, আপনি ভোটচোরকে শাস্তি দেন না, আপনি ভোটচোরদেরকে ভোটে দাঁড়াতে দেন, তারপরে বলেন ভোটটাই প্রবলেম, ভোটের সিস্টেমে প্রবলেম আছে। ভোটের সিস্টেমে প্রবলেম নাই, নকল যে করে এটা তার প্রবলেম। ওরকম যে ভোট চুরি করে এটা তার প্রবলেম, এটাকে ভোটের সিস্টেমের প্রবলেম। কোথাও লেখা আছে ভোট চুরি করা যাবে? কোথাও লেখা আছে গুন্ডা বান্ডা বদমাইশকে দাঁড় করানো যাবে, ইয়াবা ব্যবসায়ীকে এমপি করতে হবে? কোথাও লেখা আছে? লেখা নাই তো। এবং যেহেতু ভোট হয় না, জনগণ ভোট দিতে পারে না, সেই জন্য ভুয়া ভোটে ওই ভুয়া এমপি, ইয়াবা ব্যবসায়ী এমপি হয়ে যায়। তো আগে সেই জায়গা ঠিক করেন। দেশে যদি আইনের শাসন থাকতো, তাহলে ইয়াবা ব্যবসায়ী তো পালিয়ে থাকতো, সে কি করে এমপি হয়? এলাকার সন্ত্রাসী তো পালিয়ে থাকার কথা, সে কি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে? সেটা ঠিক করেন। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলে, গণতান্ত্রিক নির্বাচন হলে, দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষভাবে বিচার করতে পারে, এবং মানুষ যদি সচেতন হয় যে তারা এই গুন্ডা পান্ডাদেরকে যারা নমিনেশন দেয় তাদেরকে প্রত্যাখ্যান করবে, তাহলে এমনিতেই এটা ঠিক হয়ে যাবে। সারা পৃথিবী থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে আমাদের এখন এটা লাগবে কেন? এমন কিছু পরিবর্তন আনা দরকার যেটা মানুষের আসলে বোধগম্য হয়, সাধারণ মানুষের বিশেষ করে, কারণ নির্বাচনটা তো আসলে পুরো জনগণের জন্যই এই ব্যবস্থা। আনিস আলমগীর, আপনার কাছে জানতে চাইছি যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি পরিবর্তন, আমরা স্বপ্ন দেখেছি একটা ইতিবাচক পরিবর্তনের, কিন্তু আমরা দেখছি যে ডে বাই ডে আমরা কিন্তু বিতর্কিত হচ্ছি এই পরিস্থিতির মধ্য দিয়ে। এই যে ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা আসলে কতখানি নিরাপত্তার মধ্যে এই সরকার করতে পারবেন? নিরাপত্তা তো শুধু সরকারের উপর নির্ভর করে না, বা ইলেকশন কমিশনের উপর নির্ভর করে না, সরকারের এখানে সবাই পার্ট। প্রথমত আইন শৃঙ্খলা রক্ষাকারী ইসি তো মাস্ট, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরপরে আসে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের সহযোগিতা। তারা যদি সহযোগিতা না করে ইলেকশন কোনোভাবেই হবে না। তাদের নেতাকর্মীরা যদি একটারে মারামারি করে, কেন্দ্র দখল করে, সম্ভব না। আমার মনে হচ্ছে আরপিও যেই বলে আমরা ইলেকশন কন্ডাক্ট করা হয়, সেটার একটা পরিবর্তন ভালো এবার নেওয়া হয়েছে। সেখানে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই ভোটগুলো দেখবে, সেখানে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সশস্ত্র বাহিনী সেখানে অন্তর্ভুক্ত থাকবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো সশস্ত্র বাহিনী যখন ওখানে যুক্ত হয়ে যাচ্ছে, তখন তাহলে এই বাহিনীটা অনেক শক্তিশালী হবে এবং কারো মানে অনুমতি করুণা ওর দিবে কিনা এটার আর হচ্ছে না, এটা একটা পার্ট হিসেবে হয়ে যাচ্ছে। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অনেক স্ট্রং হবে। সো যখন তারা স্ট্রং হচ্ছে, তখন ভোট আমি মনে করি যে এটা খুব জটিল হবে না। এই আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে খুব জটিল হবে না, রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে। এখন সহযোগিতা যদি না করে, সরকার প্রশাসন যদি অসহযোগিতা করে, তাহলে তো কোনো ইলেকশনই হতে পারবে না। এটা কেন? এটা তো কোনো কাজই হতে পারবে না। তো আমার মনে হচ্ছে তারাও যথাসময়ে এটা এক স্রোতে সবাই কাজ করবে এবং যাতে করে ইলেকশনটা ভালোভাবে হয় সে চেষ্টা করবে। এখন একটা যদি হতো, এদের প্রধান প্রতিদ্বন্দ্বী যারা ছিল, যে স্বৈরাচারকে হটিয়ে তারা ইলেকশন করছে, তো স্বৈরাচার যখন নাই, তখন এখানে ওই হানাহানি মারামারি তো কিছু নাই। তখন নিজেরা যে ইলেকশন করছে, আমি নিজেরা বলতে সমমনা লোকগুলো যে ইলেকশন করছে, এখানে তো হেলদি ইলেকশন হওয়ার কথা, হেলদি কম্পিটিশন হওয়ার কথা। সো আমরা আশা করছি যে একটা হেলদি কম্পিটিশন হবে, এখানে মারামারি কেন হবে? কারণ যাদেরকে হটানোর জন্য, যাদেরকে মারার জন্য আপনারা এগুলো করেছেন, বা যাদের দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন, আপনারা যাদেরকে 5 আগস্টের পরে নির্যাতন করেছেন, তো তারা তো ইলেকশনে নাই। তারা যখন ইলেকশনে নাই, মার্কা যখন এখানে নৌকা নাই, তখন নিজেদের মার্কা দিয়ে নিজেরা শান্তিপূর্ণ একটা ইলেকশন করবেন, সেটা মানুষ প্রত্যাশা করে। এবং ভোটাররাও চায় যে এরকম একটা শান্তিপূর্ণ পরিবেশ যখন থাকবে, তখন আমরা ভোট দিতে যাব। অতীতে যে 3টে নির্বাচনের কথা এর আগে বলছি, শান্তিপূর্ণ পরিবেশ ছিল না বলে এবং একতরফা নির্বাচন ছিল বলে অনেকে সেটা প্রত্যাখ্যান করেছে। আশা করছি যে এবার পার্টিসিপেশন অন্তত এই দিক থেকে বেটার হবে। গত 8ই আগস্ট একটি অনুষ্ঠানে কিন্তু জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার বলেছেন যে আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের, আমি আবারও বলছি, সব দল তিনি মেনশন করেছেন, সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। এবং সব দল বলতে এখানে উনি কি আওয়ামী লীগকেও আমলে নিচ্ছেন কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই উনি আওয়ামী লীগ নিয়েই কথা বলছেন। সব দল বলতে তো জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, কারণ যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ওই রাজনৈতিক দলগুলো মনে করে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, এদের নির্বাচন করার অধিকার নাই। তো অধিকার তো হরণ করা হয়ে গেছে। আওয়ামী লীগ তো অলরেডি অধিকার মানে হরণ করার তালিকাতে আছেই। তাদেরকে ইলেকশনে করতে দিবে কিনা কে জানে, কিন্তু বা ডিসাইডেড যে তারা চান্সই পাবে না যখন তাদের মার্কাই নাই। কিন্তু এটা তো জাতীয় পার্টি বলার দরকার কি, এবং এটা হানাহানি বিষয় না। আমি মনে করি যে এটা ইনক্লুসিভ ইলেকশন না হলে যেটা হবে, তার ন্যায্যতা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠবে। কারণ যেই অভিযোগে আগের সরকারগুলোকে আমরা অভিযোগ করছি, আগের সরকারকে, যে একক ইলেকশন করেছে, কাউকে পাত্তা দেয় নাই, অন্যদিকে সুযোগ দেয় নাই, এরাই আবার তখন একই অভিযোগ করবে, আমাদেরকে তো ইলেকশনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এবং এই একক ইলেকশন, এককভাবে একতরফা ইলেকশন, এবং সেখানে যদি পার্টিসিপেশন যদি আরও কম হয়, তাহলে তো আরও সুযোগ পাবে তারা। এরকম নির্বাচন আমরা মানি না। তখন আবার এই নির্বাচন, আবার নতুন নির্বাচন দেওয়ার জন্য কেওয়াজ লাগে কিনা, সেটাও একটা বিষয়। আসলে অগ্রিমভাবে কিছু বলা যায় না, কিন্তু গৃহযুদ্ধ হবে আমি মনে করি না যে সেরকম পরিস্থিতি তৈরি হবে ইলেকশনে। অন্তত ইলেকশনের পরে কি হবে সেটা জানি না, বাট ইলেকশনে গৃহযুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আওয়ামী লীগও চায় যে কোনো মূল্যে ইলেকশনটা হোক। ডক্টর ইউনূসকে তারা পছন্দ করছে না, তারা বারবারই স্লোগান দিচ্ছে হটাও ইউনূস, বাঁচাও দেশ। তাহলে হটাও ইউনূস, বাঁচাও দেশের জন্য তাহলে ইলেকশন লাগবে, ইলেকশন করে চলে যাক তারা। একই প্রশ্ন আব্দুল মতিউর স্যার, আপনার কি বলার আছে যে গৃহযুদ্ধ আসলে কি বেঁধে যেতে পারে কিনা? আনিস আলমগীর ভাইয়ের সাথে আমি প্রকারান্তরে একমত যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে, তবে গৃহযুদ্ধের যে বিষয়টি, এটি আসলে নির্ভর করে অনেক কিছুর উপরে। এটি নির্ভর করে এই অন্তর্বর্তী সরকারের আচরণ এবং তাদের যে প্রজ্ঞা এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, তার উপরে। একটা গৃহযুদ্ধ যদি তৈরি হতে হয়, তাহলে তো এখানে অস্ত্র শস্ত্র, ট্রেনিং, নানান কিছুর বিষয় রয়েছে। এবং এইসব ক্ষেত্রে আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান, সেটাকে বিবেচনায় নিলে আমাদের জন্য এটা খুব একটা ভালো পরিস্থিতি তৈরি হবে না। এমনকি গৃহযুদ্ধ যদি নাও হয়, একটা পাড়ার সাথে আরেকটা পাড়ার সংঘাতে আমাদের দেশে কী অবস্থা আমরা জানি, কারণ আমাদের দেশে 16 কোটি লোক। আপনি দেখবেন ব্রাহ্মণবাড়িয়া কিংবা অন্যান্য কিছু বিপদসংকুল এলাকা আছে বাংলাদেশে, যেটা নিয়ে নিজেরাই তারা কৌতুক করেন। বরিশাল,
রাজশাহীর একটা অংশ, এইসব জায়গাতে যে এলাকা ভিত্তিক মারামারি হয়, সেইখানে কি ধরনের করুণ পরিস্থিতি হয় আমরা জানি। ফলে আমি মনে করি যে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই হচ্ছে আমাদের ভবিষ্যতের লক্ষ্য হওয়া উচিত। দলীয়ভাবে দলের নেতারা ভুল করতে পারেন, যে কোনো দলে অন্যায়কারী থাকতে পারেন। আমরা চায়নাতে দেখেছি যে চাইনিজ কমিউনিস্ট পার্টি মাও সেতুংয়ের মৃত্যুর পর বহু নেতাকে তারা দণ্ডিত করেছেন, সেখানে তাদের শাস্তি হয়েছে, এমনকি ফাঁসি পর্যন্ত হয়েছে, যার মধ্যে মাও সেতুংয়ের স্ত্রী পর্যন্ত ছিলেন। তাহলে আমাদের মতো দেশেও যদি কেউ অন্যায় করে থাকেন, কোনো দলকে বিপথে পরিচালনা করে থাকেন, তাহলে সেই সকল অপরাধের শাস্তি হতে পারে। কিন্তু সাধারণ সমর্থক যারা একটি দলের মধ্যে থাকেন, তারা কিন্তু সেই দলটিকে পছন্দ করেন এবং সেখানেও সেই সব দলকে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট ভালো মানুষেরা আছেন। ফলে দেশের বৃহৎ ভোটারদেরকে ভোটিং প্রসেসের বাইরে রেখে যে কোনো নির্বাচন সফল হওয়া খুবই কঠিন। হয়ে যেতে পারবে, কিন্তু তাতে করে আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু হবে না। আগে যেমন আওয়ামী লীগ সবাইকে বাইরে রেখে নির্বাচন করতো, কিংবা বড় বড় দলগুলিকে বাইরে রেখে নিজেদের লোক দিয়ে নির্বাচন করতো, ভবিষ্যতেও যদি এরকম বড় দলকে বাইরে রেখে নির্বাচন হয়, তাহলে যেটি ঘটতে পারে সেটি হচ্ছে অগ্রহণযোগ্য এবং এক ধরনের অসম নির্বাচন হবে। এবং সেই ক্ষেত্রে ভোটাররা এই প্রসেস থেকে দূরে সরে গিয়ে তারা নানান ধরনের নির্বাচন বিরোধী, সরকার বিরোধী, এমনকি ক্ষেত্র বিশেষ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জড়িত হয়ে পড়তে পারেন। এবং যেহেতু এইখানে দেশি বিদেশি ইন্ধন রয়েছে, তাতে করে আমি মনে করি যে এই ধরনের বিষয়গুলি যথেষ্ট বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আরও কিছু জানার ছিল, আমি আশা করব যে আপনাদেরকে আমরা আবারও পাবো আমাদের স্টুডিওতে। আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবার দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে, কিন্তু তার আগে বলতে চাই আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনাদের মতামত আমরা জানতে চাই এবং আমরা জানতে চাই এই দেশের ভবিষ্যৎ আপনাদের উপর, এবং সেই ভবিষ্যৎকে নিয়ে আপনারা কি চান, কেমন বাংলাদেশ আপনারা গড়তে চান সেই সম্পর্কেও আমরা জানতে চাই। আমরা আশা করি আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ একটি ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতিটাকে অনুকূল পরিস্থিতিতে নিয়ে আসতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।